ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন ফুটবলের আপডেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ভারতের জাতীয় ফুটবল দল ড্র করলো ইন্দোনেশিয়ার সাথে। এছাড়া কিন্তু মেয়েদেরও জাতীয় ফুটবল দল কিরগিজস্তানকে হারালো 2-1 গোলে এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচে। এছাড়া কিন্তু খবর আছে হিরোশি ইবুসুকির ছাড়পত্র নিয়ে, তা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। কবে আসবে সেই নিয়েও তোমাদের সাথে আলোচনা, এবং অবশ্যই ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ। উজবেকিস্তান থেকে কিন্তু কোচের পছন্দ মতো ফুটবলার আসছে খেলতে এবারে আইএসএলে। তাছাড়া বিকাশ সিং কিন্তু ফিরল নিজের ঘরে। এরকম একাধিক ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ নিয়ে কিন্তু আজ তোমাদের সাথে কথা হবে। তার আগে বলবো, বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, আজকের তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আসি এএফসি অনূর্ধ্ব 17 উইমেন্স এশিয়ান কাপের খবরে। আর সেখানে কিন্তু আজ কোয়ালিফায়ার ম্যাচে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত কিরগিজস্তানের বিরুদ্ধে। কিরগিজস্তানের বিশকের দোলেন ওমুর জাকব স্টেডিয়ামে 26 মিনিটের মাথায় কিন্তু পাল ফার্নান্ডেজের গোলে ভারত এগিয়ে গেল। 34 মিনিটে আকমারাল কিন্তু গোল করে সমতায় ফেরায় হোম টিম কিরগিজস্তানকে। এরপর প্রথমার্ধ 1-1 গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে অনেকক্ষণ দুই পক্ষই গোল করতে পারেনি, কিন্তু 90 মিনিটে ভারতের অধিনায়িকা জুলং নংমাইথেম দুর্দান্ত গোল করে দ্বিতীয়বারের জন্য ভারতকে লিড এনে দেন। সংযোজিত সময় এই গোলের কিন্তু উত্তর দিতে পারেনি কিরগিজ মেয়েরা, ফলে 2-1 গোলে জিতে মাঠ ছাড়ে কোচ জোয়াকিম আলেকজান্ডারের দল। আগামী 17 অক্টোবর একই মাঠে গ্রুপে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে ভারতের মেয়েরা। এবার মেয়েদের ছেড়ে যদি একটু ছেলেদের খবরে আসা যায়, তাহলে ইন্দোনেশিয়া সফরে প্রথম অনূর্ধ্ব 23 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 2-1 গোলে জয়ের পর আজ দ্বিতীয় তথা শেষ প্রীতি ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল নৌশাদ মুসার প্রশিক্ষাধীন ভারতীয় ফুটবল দল। জাকার্তার গেলারং বুংকর্ন মধ্য স্টেডিয়ামে আজকের খেলায় প্রথম একাদশের 6টি পরিবর্তন এনেছিল ভারত। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই 47 মিনিটে কৌর সিংয়ের গোলে কিন্তু এগিয়ে যায় ভারত, কিন্তু 70 মিনিটে আবার সেই ডানিত্রি পোমান্তকাকসের গোলে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। এরপরেই দুই পক্ষ কোনো গোল করতে না পারায় ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত অবস্থাতেই শেষ হয়। ফলে ম্যাচ জিততে না পারলেও 2 ম্যাচে সিরিজ জিতে কিন্তু দেশে ফিরছে ভারতের অনূর্ধ্ব 23 জাতীয় দল। এবারে যদি একটু হায়দ্রাবাদ এফসির খবরে আসি, তোমরা জানো যে হায়দ্রাবাদ এফসি তাদের বেস ক্যাম্প চেঞ্জ করে দিল্লিতে যেতে চায় এবং দিল্লিতে গিয়ে তারা দিল্লি নামে খেলতে চায়। তো কি খবর এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে উঠে আসছে তা তোমাদের বলি যে হায়দ্রাবাদ এফসি নাম পরিবর্তনের ছাড়পত্র কিন্তু দিল না দিল্লি সকার অ্যাসোসিয়েশন বা ডিএসএ। তারা জানিয়েছে হায়দ্রাবাদ এফসি চাইলে দিল্লির কোনো স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড বানাতেই পারে, কিন্তু যতক্ষণ না তারা ডিএসএর অধীনে নথিভুক্ত হচ্ছে ততক্ষণ তারা দিল্লি শব্দটি ব্যবহার করতে পারবে না। প্রসঙ্গত, হায়দ্রাবাদ এফসি তাদের বেস ক্যাম্প দিল্লিতে স্থানান্তরিত করে স্পোর্টিং ক্লাব দিল্লি নামে ডিএসএর অধীনে নথিভুক্ত হতে আবেদন করেছিল, কিন্তু ডিএসএ তাদের নিয়ম অনুযায়ী নথিভুক্ত ফি বাবদ আইএসএল ক্লাবগুলির জন্য নির্ধারিত 40 লক্ষ টাকা দাবি করে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টের কাছ থেকে। এই টাকা দিতে চাননি হায়দ্রাবাদ এফসি দলটি, ফলে এখনও তারা তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনেই নথিভুক্ত রয়েছে। এই ব্যাপারে জট কাটানোর জন্য এআইএফএফ এর কাছে অনুরোধ করেছিল হায়দ্রাবাদ এফসি, এমনকি সরাসরি এআইএফএফ অধীনে দিল্লি থেকে নথিভুক্ত হতে চায় তারা, কিন্তু এআইএফএফ পরিষ্কার নিয়ম ক্লাবগুলিকে সংশ্লিষ্ট রাজ্য সংস্থার অধীনেই নথিভুক্ত হতে হবে, ফলে এই ব্যাপারটা এখনও বিষবাও জলে। হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্টের এক কর্তা জানিয়েছেন তারা দিল্লি থেকে কেবল স্পোর্টিং ক্লাব দিল্লি নামে আইএসএল খেলতে চায়, ডিএসএ লিগ খেলতে চায় না তারা, কিন্তু ডিএসএ নিজেদের স্বার্থে সেই অনুমতি দিচ্ছেন। অপরদিকে দিল্লি সকার অ্যাসোসিয়েশন সচিব তথা সুদেবায়া দিল্লি এফসির কর্ণধার অনুজ গুপ্ত জানিয়েছেন আইএসএল ক্লাবটি কেবল বাণিজ্যিক স্বার্থে দিল্লির নাম ব্যবহার করতে চাইছে। সংস্থার নিয়ম অনুযায়ী নথিভুক্ত ক্ষেত্রে আইএসএল ক্লাবের জন্য 40 লক্ষ টাকা ও আই লিগের ক্লাবের জন্য 30 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ন্যূনতম 8 লক্ষ টাকা ধার্য করা হয়েছে দিল্লি লিগের বি ডিভিশনের ক্লাবে নথিভুক্ত করার ক্ষেত্রে।
তারা নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চাইছেন না। এই 40 লক্ষ টাকার রাজধানীর ফুটবল উন্নয়নের কাজেই খরচ করা হবে। আগামী 27 অক্টোবর সুপার কাপে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে হায়দ্রাবাদ এফসি। সেই ম্যাচ থেকেই দিল্লি স্পোর্টিং ক্লাব নামে খেলতে চায় তারা। এই জন্যে এআইএফএফের কাছে দলের লোগো ও নতুন জার্সির অনুমোদন জন্য পাঠিয়েছে দলটি। ইতিমধ্যে তারা দিল্লির অদূরে নয়ডায় সুপার কাপের জন্য অনুশীলন শুরু করেছে, কিন্তু দিল্লি সকার অ্যাসোসিয়েশনের আপত্তিতে তাদের এই প্রস্তাবিত স্থানান্তর বিলম্বিত হচ্ছে। এবারে যদি একটু সুপার কাপের দিকে নজর দিই, তো সুপার কাপে কতজন বিদেশি খেলবে এই নিয়ে কিন্তু একটা জোর গুঞ্জন চলছে। আর এরই মধ্যে কিন্তু যা খবর বেরিয়ে আসছে তা হচ্ছে আইএসএল এর ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের তীব্র বিরোধিতা সত্ত্বেও কিন্তু সম্ভবত আসন্ন সুপার কাপে প্লেইং 11-এ 6 জন বিদেশিকে কিন্তু খেলানো হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তো তার মানে মোহনবাগান সুপার জায়ান্ট যে বলেছিল 4 জন বিদেশিকে সুপার কাপে খেলানোর ব্যাপারে, সেইটা হয়তো হচ্ছে না, এবং গত দিনগুলোর মতনই কিন্তু আবার সুপার কাপে আমরা 6 জন বিদেশিকে প্রথম একাদশে দেখতে চলেছি। এবারে চলে আসা যাক কিছু দল বদলের খবরে। আর এই মুহূর্তে কিন্তু একটা বড় খবর তোমাদেরকে দিই, তা হলো ভারতীয় ডিফেন্ডার আরিয়ান বাদনি। এই ফুটবলারটি কিন্তু সই করলেন আফ্রিকার দেশ উগান্ডার টপ টায়ার ক্লাব মেরুনস এফসিতে। 24 বছর বয়সী এই ফুটবলার কিন্তু এর আগে সেখানকারই রাইভালস ব্রাইট স্টার্স এফসির হয়ে কিন্তু 4টি ম্যাচ খেলেছিলেন উগান্ডা প্রিমিয়ার লিগে। আর এবার কিন্তু দেখা যাবে তারই প্রতিপক্ষ দল মেরুনস এফসিতে এই আরিয়ান বাদনিকে। তো দেখা যাক, আরিয়ান বাদনি এই মুহূর্তে কিন্তু ভারতীয় ফুটবলে সেভাবে পরিচিত মুখ না হলেও আফ্রিকান ফুটবলে গিয়ে তিনি নিজের কতটা ভালো খেলার ছাপ রাখতে পারেন আগামী দিনে। এবারে চলে আসি ভারতীয় ফুটবলেরই দলবদলের খবরে। আর বিকাশ সিং ভারতীয় ফুটবলের চেনা মুখ, 24 বছর বয়সী লেফট উইঙ্গার। গত মরশুমে মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে কিন্তু আইএসএলে আমরা খেলতে দেখেছিলাম, এবং মোহামেডানের আই লিগ জয়ী দলেরও কিন্তু সদস্য ছিলেন এই বিকাশ সিং। তো ফুটবলারটি কেরালা ব্লাস্টার্স থেকে মোহামেডান স্পোর্টিংয়ে এসেছিলেন লোন ডিল মারফত। আর কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিল কেরালা ব্লাস্টার্স, এবং আসন্ন মরশুমে কিন্তু আইএসএলে বিকাশ সিংকে আমরা কেরালা ব্লাস্টার্স জার্সি গায়ে আইএসএল মঞ্চে ফুটবল খেলতে দেখব। অপরদিকে শুধু বিকাশ সিং নয়, আরও এক ফুটবলারকে কিন্তু নিজেদের দলে রিটেন করলো কেরালা ব্লাস্টার্স। আর ফুটবলারটি কিন্তু নিহাল সুদেশ গত মরশুমে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু দারুণ ফুটবল খেলেছিল আইএসএলে। আর যার ফলে কিন্তু কেরালা ব্লাস্টার্স এবার নিজেদের দলে কিন্তু রিটেন করে নিল নিহাল সুদেশকে। আসন্ন ভারতীয় ফুটবল মরশুমে কিন্তু এবার নীল হলুদ জার্সি গায়ে ফুটবল খেলতে দেখব নিহাল সুদেশকে। চলতি মরশুমে বাকি সময়ের জন্য কিন্তু নতুন করে নিজেদের পুরনো প্লেয়ারকে চুক্তিবদ্ধ করলো জামশেদপুর এফসি। ভারতের জাতীয় দলের হয়ে কিন্তু 23টি আন্তর্জাতিক ম্যাচে একটি গোল করা বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার প্রণয় হালদারকে কিন্তু আরও একটি মরশুম রেখে দিতে চলেছে জামশেদপুর এফসি। শুধু প্রণয় হালদার না, স্থানীয় আরেক ফুটবলারকে সই করলো জামশেদপুর এফসি। 23 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, নাম সমীর মুর্মু কিন্তু গত ডুরান্ড কাপে সেনাবাহিনী দলের হয়ে আমরা খেলতে দেখেছিলাম, এবং তিনি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন। তো এই ফুটবলারটি ডুরান্ড কাপে খুবই ভালো ফুটবল খেলেছিল। তো সেই কারণে কিন্তু জামশেদপুর এফসি নিজেদের দলে সই করিয়ে নিজেদের শক্তি কিন্তু বাড়িয়ে নিল। বসে নেই কিন্তু বেঙ্গালুরু এফসিও, তারা কিন্তু নিজেদের দল কিন্তু তৈরি করে চলেছে। আর সেরকমই কিন্তু উজবেক সেন্ট্রাল মিডফিল্ডার সিরাজউদ্দিন কুজিয়েভকে কিন্তু নিজেদের দলে সই করালো বেঙ্গালুরু এফসি। উজবেকিস্তানের প্রথম সারি ক্লাব নাফাস কার্সি থেকে কিন্তু উঠে আসা 29 বছর বয়সী কুজিয়েভ স্বদেশের সর্বোচ্চ লিগ সুপার লিগায় 100টি ম্যাচে 11টি গোল ও 5টি গোলের কিন্তু সহায়তা করেছেন। মালয়েশিয়া সুপার লিগেও কিন্তু খেলেছেন এই ফুটবলারটি। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ভারতের ক্লাবে এলেন কুজিয়েভ। এখন দেখার বিষয় কুজিয়েভ বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে কতটা ভালো ফুটবল আগামী দিনে খেলতে পারে ভারতীয় ফুটবল মঞ্চে। এবারে চলে আসি আইএফএ শিল্ডের খবরে। আর আইএফএ শিল্ডে কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে নামদারি এফসির সাথে। ইস্টবেঙ্গল মোহনবাগানের পর যদি আইএফএ শিল্ডে কোনো দলকে সব থেকে বেশি শক্তিশালী বলা হয় তা হলো আই লিগের দল নামদারি এফসি। এবং এই ম্যাচ কিন্তু কালকে শুরু হবে দুপুর 2:30 থেকে
তবে ইস্টবেঙ্গল দল কিন্তু আজ অনুশীলন করলো একেবারে গনগনে রোদে, সকালবেলা 1 ঘন্টা 15 মিনিটের অনুশীলন করে ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। কেননা ম্যাচ যেহেতু দুপুর 2:30 থেকে, সেই কারণে কিন্তু রোদের সাথে ঝালিয়ে নিতেই কিন্তু আজ ইস্টবেঙ্গল দল অনুশীলন করলো। এই ম্যাচ কিন্তু হওয়ার আগে দুটো দলই কিন্তু প্রায় সমান জায়গাতে আছে, শুধুমাত্র গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল এগিয়ে আছে, যেক্ষেত্রে ইস্টবেঙ্গল +4 এবং নামদারি +3, কিন্তু পয়েন্টের নিরিখে দুটি দলেরই একই পয়েন্ট, এবং ড্র যদি হয় আগামীকালের ম্যাচ সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে ফাইনালে। তো ইস্টবেঙ্গল দল আগামীকাল কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না, এবং তারা আগামীকাল মিডফিল্ড লাইনে কিন্তু 3 বিদেশি নিয়ে কিন্তু নামতে চলেছে, মিগুয়েল, রশিদ এবং সাউল ক্রেসপো। সাউল ক্রেসপোকে এর আগে আমরা 2 দিন প্র্যাকটিস সেভাবে দেখতে পাইনি প্রথম দলে, এবং তাকে আমরা সাইড লাইনে বাইরে দেখেছিলাম, কিন্তু গত 2 দিন কিন্তু তিনি দলের সাথে চুটিয়ে অনুশীলন করেছে, এবং আগামীকাল ম্যাচ কিন্তু তিনি খেলছেন, এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আর একজন বিদেশি কী হবে, এটা একটা বড় প্রশ্ন। তবে যা বোঝা যাচ্ছে কেভিন সিভিল হয়তো কালকে শুরু করতে পারে ডিফেন্সে, এবং হামিদের জায়গায় কালকে ডেভিড বা জেসিনটিকের খেলার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হিরোশি ইবুসুকি, তিনি কি কাল খেলবেন? এখনও পর্যন্ত যা খবর, তার কিন্তু আইটিসি এসে পৌঁছায়নি, তো সেই কারণে কাল কিন্তু তার ম্যাচ খেলা কিন্তু সম্ভবত হচ্ছে না, এবং তাকে যদি খেলতে হয় সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল যদি ফাইনালে ওঠে, ফাইনালে হয়তো আমরা হিরোশি ইবুসুকিকে খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গল জার্সি গায়ে আইএফএ শিল্ড ফাইনালে। নতবা কিন্তু আগামীকাল ম্যাচে কিন্তু হিরোশি ইবুসুকির খেলার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কেননা এখনও পর্যন্ত যা খবর তার কিন্তু আইটিসি এসে পৌঁছায়নি, তো সেই কারণে তার কিন্তু আগামীকালের ম্যাচ খেলা হচ্ছে না।